যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করবেন বলে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। যা হয়েছে তাতে আমরা খুবই খুশি। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি 31 জুলাই ঘোষিত ইউএসটিআর এর সাম্প্রতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করেন, যেখানে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর পারস্পরিক শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% করা হয়েছে। ইউনূস এটিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইলফলক হিসেবে বর্ণনা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হওয়া গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হক নূরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগের থেকে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিকেল 4:45টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আরও জানান, ঘটনার দিন নুরুল হক নূরকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তিনি সহ কয়েকজন চিকিৎসক দ্বারা একটি মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধ সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সোমবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করবে দলটি। এরপর 19 সেপ্টেম্বর বিভাগ ও জেলায় বিক্ষোভ সমাবেশ এবং 26 সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত। কয়েকটি ইসলামপন্থী দল অভিন্ন দাবিতে রাজপথে নামার ঘোষণা দিলেও এখনই তাকে যুগপৎ কর্মসূচি বা নির্বাচনী জোট বলতে রাজি নয় জামায়াত। তবে সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। নির্বাচন পৌঁছাতেই বিভিন্ন দাবি সামনে আনা হচ্ছে কিনা বিভিন্ন মহলের এমন প্রশ্ন নাকচ করে দিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই সব দাবি মানা সম্ভব। এই সময় নির্বাচনী রোডম্যাপকে একতরফা দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে তিস্তার পানি। সোমবার সকাল 6টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় 52.18 সেন্টিমিটার, যা বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সকাল 9টায় পানি কমে 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পাবর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সব জলকপাট খুলে রাখা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে সহ সভাপতি পদে 18 জন, সাধারণ সম্পাদক পদে 13 জন, সহ সাধারণ সম্পাদক পদে 16 জন সহ বিভিন্ন পদে মোট 306 জন প্রার্থিতা করছেন। রোববার বিকেল 4টায় সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সেতাউর রহমান। এদিকে হল ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 39 জন জয়ী হয়েছেন। এর মধ্যে মেয়েদের 6টি হলে 36 জন ও ছেলেদের একটি হলে 3 জন রয়েছেন। এছাড়া মেয়েদের 4টি হলে একটি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয় 24 হলে 3 জন, মন্নুজান হলে 1 জন, রোকেয়া হলে 6 জন, তাপসী রাবেয়া হলে 3 জন, বেগম খালেদা জিয়া হলে 10 জন, রহমতুন্নেসা হলে 9 জন এবং জুলাই 36 হলে 7 জন রয়েছেন। গেমিং অ্যাপ ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের তরুণরা। প্রচলিত রাজনৈতিক পদ্ধতির বাইরে গিয়ে তাদের এই অভিনব কৌশল বেশ আলোচনার জন্ম দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রাণঘাতী সহিংসতায় অলি সরকারের পতনের পর জেনজি আন্দোলনকারীরা এক ভার্চুয়াল ভোটের আয়োজন করে। এর জন্য ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রভিত্তিক গেমিং ও মেসেজিং প্ল্যাটফর্ম ডিসকর্ড।
আন্দোলনের সংগঠক হামি নেপালের উদ্যোগে আয়োজিত এই ভার্চুয়াল আলোচনায় দেশ বিদেশের 1,60,000-এর বেশি সদস্য অংশ নেন। শেষ পর্যন্ত আলোচনায় উপস্থিত 10,000 তরুণ ও প্রবাসী নেপালের ভোটাভুটির মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। ডিসকর্ড ব্যবহারকারীরা টেক্সট, ভয়েস কল, ভিডিও কল এবং মিডিয়া শেয়ারিং এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এটি সরাসরি বার্তার মাধ্যমে বা সার্ভার নামে পরিচিত কমিউনিটি স্পেসের মধ্যেও যোগাযোগের সুযোগ করে দেয়। চলতি মাসের শুরুতে নেপাল সরকারের নিষিদ্ধ করা প্ল্যাটফর্মগুলোর মধ্যে ডিসকর্ডও ছিল। আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় নেমেছে জেনজি। রোববার রাতে বালুওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জেনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে তারা দাবি করেন। সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানেই বসিয়েছি সেখান থেকে উপড়ে ফেলব। তিনি আরও অভিযোগ করেন, আইনজীবী ওম প্রকাশ আরজাল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন। এ সময় গুরুং সঙ্গে নিয়ে আসেন গত সপ্তাহের বিক্ষোভে নিহত ও আহতদের স্বজনদেরও। রোববার প্রধানমন্ত্রী কার্কি আইনজীবী ওম প্রকাশ আরজালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে সরকারি বিভিন্ন অফিস ও পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ রয়েছে মহাসড়কে যান চলাচল। সোমবার সকাল থেকে সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করলেও বেলা 11টার দিকে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সোমবার দুপুরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদপুর, বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনকারী হাজার হাজার জনতা উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে সরকারি বিভিন্ন অফিস ভেঙে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত 3টি গাড়ি, মোটরসাইকেল সহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এটা আমাদের প্রাণের দাবি দেওয়া। আপনারা জানেন যে গত 5 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন চলমান প্রক্রিয়া থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। ভক্স পপ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, সকাল থেকে মহাসড়ক সহ সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গ্যাজেটে ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গ্যাজেট প্রকাশের পর থেকে 5 দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা, খুলনা ও ফরিদপুর, বরিশাল মহাসড়ক সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যান চলাচল ব্যাহত হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে তিস্তার পানি। সোমবার সকাল 6টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় 52.18 সেন্টিমিটার, যা বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সকাল 9টায় পানি কমে 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তাপাড়ের নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পাবর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সব জলকপাট খুলে রাখা হয়েছে। আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা চলবে আগামী 24 সেপ্টেম্বর সকাল 9টা পর্যন্ত। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের 24 ঘন্টা আগ পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। তবে প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণায় অংশ নিতে পারবেন না। প্রচারণায় সাদা কালো পোস্টার ব্যবহার করা যাবে, যার আকার হবে সর্বোচ্চ 60 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 45 সেন্টিমিটার প্রস্থ। ভবনের দেওয়ালে লেখালেখি বা পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না। এছাড়া শুধু সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ছাত্রদের আবাসিক হলে ছাত্রী এবং ছাত্রীদের আবাসিক হলে ছাত্ররা পরিচিতি সভায় প্রবেশ করতে পারবেন। ক্যাম্পাসে কোনো সভা আয়োজনের জন্য প্রক্টরকে সভার স্থান ও সময় সম্পর্কে আগাম জানাতে হবে। নির্বাচনী কার্যক্রম চলাকালে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং বহিরাগত কাউকে আবাসিক হলে থাকতে দেওয়া হবে না। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেয়েছেন ইন্দোনেশিয়ান নাগরিক অ্যাডে মোহাম্মদ। ব্যাগে ল্যাপটপ, গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ও নথিপত্র ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে 11 দিন পর ব্যাগটি তার প্রতিনিধির মাধ্যমে মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। Especially the security officer who have helped me a lot of get my bag that I lost in airport few days ago. চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়েছেন অ্যাডে মোহাম্মদ নামে এক ইন্দোনেশিয়ান নাগরিক। তার ব্যাগে ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ও বিভিন্ন নথিপত্র ছিল। অ্যাডে সমুদ্রগামী জাহাজের একজন কেবিন ক্রু। রোববার বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তার প্রতিনিধি ব্যাগটি গ্রহণ করেন। এরপর এক ভিডিও বার্তায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান অ্যাডে মোহাম্মদ। I want to say thank you to Airport Affairs Department of Shah Amanat International Airport. Before I lost my bag on 29 August and I want to ride a ship that was picked up by an engine car. But there my bag was lost. I don't know where and I thought it was lost in the engine car, but it wasn't there. রোববার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত 30 আগস্ট বিমানবন্দরের যাত্রী পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করেন নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা। এরপর ব্যাগটি স্ক্যানিং করে এতে একটি ল্যাপটপ, মেডিসিন, গেমিং ডিভাইস, বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং একটি নথি পাওয়া যায়। Thank you a lot of Affairs Department of Shah Amanat International Airport and especially the security officer. পরে 12 সেপ্টেম্বর নিরাপত্তা কর্মকর্তা বাদশাহ ফয়সাল ফেসবুকে ব্যাগে পাওয়া ব্যক্তির নাম দিয়ে খোঁজ করে তার সন্ধান পান। তাকে মেসেঞ্জারে নক দেন এবং এর আগে তার ডকুমেন্টসের তোলা কিছু ছবি শেয়ার করেন। পরে ব্যাগ হারানো ব্যক্তি মেসেজের রিপ্লাই দেন এবং বিমানবন্দরে হারানো নথিসহ ব্যাগটির ব্যাপারে আরও তথ্য দেন। বিষয়টি নিশ্চিত হয়ে ব্যাগটি সব ডকুমেন্টস সহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শাখায় জমা থাকার বিষয়টি অ্যাডে মোহাম্মদকে অবগত করা হয়। পরে তিনি ভিডিও বার্তায় বিমানবন্দরের নিরাপত্তা শাখাকে ধন্যবাদ জানান। এরপর তার এক প্রতিনিধি শাহ আমানত বিমানবন্দরে উপস্থিত হয়ে ব্যাগটি গ্রহণ করেন। শরতের আগমন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য আর পরিবেশ সচেতনতার এক দারুণ মিশেল দেখা গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টির পরিবেশ বান্ধব সংগঠন অভয়ারণ্য আয়োজন করেছে 2 দিনব্যাপী শরৎ সম্ভাষণ উৎসব, যার মূল আকর্ষণ ছিল গ্রাম থেকে হারিয়ে যাওয়া বিনোদন বায়োস্কোপ। অনুষ্ঠানস্থল সাজানো হয় প্লাস্টিক ও বর্জ্য থেকে তৈরি রঙিন সজ্জা দিয়ে। ঝুলানো হয়েছিল কাগজের মেঘ, পাখি আর শরৎ ঘন ডেকোরেশন। দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয় ঐতিহ্যবাহী মাটির শিল্পপণ্য।
এছাড়া খাঁচা সাজানো হলেও ভেতরে কোনো পাখি রাখা হয়নি, যেন উন্মুক্ত আকাশের স্বাধীনতার প্রতীক ফুটে ওঠে। সবকিছুর মধ্যেই ছিল শরৎকে বরণ আর পরিবেশ বান্ধব সংস্কৃতি প্রচারের বার্তা। শুধু সাজসজ্জা নয়, এবারের মূল আকর্ষণ ছিল পুরনো দিনের বিনোদন বায়োস্কোপ। দর্শনার্থীদের জন্য এতে তুলে ধরা হয়েছে চর্যাপদ থেকে শুরু করে আধুনিক বাংলা সাহিত্য সংস্কৃতি। তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ দিয়েছে তারা। বায়োস্কোপ দেখতে ডায়না চত্বরে ভিড় জমান শত শত শিক্ষার্থী। শরৎকে বরণ করে নেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজন। আমরা ইংরেজি সংস্কৃতির কারণে আমাদের বাঙালি সংস্কৃতি অনেকেও বলতে পারে না যে বাংলা কি মাস চলছে, তো শরৎকে বরণ করে নেওয়ার জন্য আমাদের আয়োজন। আর যেহেতু আমরা পরিবেশবাদী সংগঠন, সেক্ষেত্রে আমাদের একটা মেসেজ, যে কোনো প্রোগ্রামে একটা মেসেজ অলওয়েজ থাকে, সেটা হচ্ছে পরিবেশ রক্ষা করা। বায়োস্কোপ মূলত আমাদের প্রাচীন বাংলার একটা ঐতিহ্য। আমরা আমাদের এই মেলার মাধ্যমে প্রাচীন বাংলার ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। অভয়ারণ্য এর অনেক আগে থেকে প্রাচীন বাংলার ঐতিহ্যগুলোকে টান দিয়ে আবার আধুনিক যুগের সাথে আমরা মিশ্রণ করার চেষ্টা করে। তো এই বায়োস্কোপের মাধ্যমে আমরা মূলত বাংলার যে সাহিত্য, ওই সাহিত্যের যে পালাবর্তন, বিভিন্নভাবে সাহিত্য যে পরিবর্তন হচ্ছে, হিন্দুয়ানি কবিদের সাথে মুসলমান কবিদের যে একটা সুন্দর মিশ্রণ আমাদের সাহিত্যে আছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি সাহিত্যের মাধ্যমে আমাদের যে অর্জিত স্বাধীনতা। গাইবান্ধার কেএন রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলোতে 4-5 জন করে শিক্ষার্থী নিয়ে চলছে শ্রেণী কার্যক্রম। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে মোট 60 জন শিক্ষার্থী ভর্তি রয়েছে বলে জানান শিক্ষকরা। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী আরও কম। শিক্ষার্থী সংকটের এই চিত্র অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও। তবে শিক্ষার্থী সংকট থাকলেও এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। এদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র ভিন্ন। শিক্ষার্থীদের ঠাসা প্রতিটি ক্লাসরুম। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকে গেল 63 বছরেও স্কুলের শিক্ষার্থীদের ভালো ফলাফল দেখাতে পারেনি বিদ্যালয়টি। অথচ শিক্ষকরা তাদের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে মাসিক ভুয়া প্রতিবেদন দাখিল করে বহাল তবিয়তে চাকরি করে আসছেন, যার ফলে সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরিবর্তে অভিভাবকরা কিন্ডারগার্টেনে ঝুঁকছেন। এছাড়া শহরে এনজিও দ্বারা প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্তানদের ভর্তি করছেন অভিভাবকরা। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার মানের প্রতি ভরসা না পেয়ে বেসরকারি প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করাচ্ছেন অনেকে। এতে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, জেলা শহরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংকট রয়েছে। যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কম, সেসব স্কুলে শিক্ষার্থী বৃদ্ধির জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের রানীহাটিতে কবরস্থানে পুঁতে রাখা প্রায় 40 থেকে 50টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার ভোর 4টার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মঞ্জুরের কবরস্থানে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে পাশে থাকা একটি সীমানা প্রাচীরের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। স্থানীয়রা বলছেন, ভোরে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। পরে কবরস্থানে গিয়ে দেখা যায় পাশে থাকা একটি দেয়াল ভেঙে গেছে ককটেলের আঘাতে। এমনকি আশপাশে অনেক মাটি উড়ে গেছে। এখানে অন্তত 50টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুত রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ককটেল মজুতকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাবনার ঈশ্বরদীতে বাণিজ্যিকভাবে শরীফা চাষ করে সফল হয়েছেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত কৃষক শাহজাহান আলী বাদশা। 33 বিঘা জমির বাগান থেকে উৎপাদিত শরীফা স্থানীয় বাজারে 300 থেকে 350 টাকা এবং ঢাকায় 500 টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। তার এই সফলতায় এলাকায় তরুণ কৃষকরাও শরীফা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ঈশ্বরদী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পাবনার ঈশ্বরদীতে শরীফা বা মেওয়া ফলের বাণিজ্যিক চাষ করে সফল হয়েছেন কৃষক শাহজাহান আলী বাদশা। তিনি 33 বিঘা জমিতে এই ফলের বাগান গড়ে তুলেছেন। তার বাগানে শরীফা ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। এই সফলতায় এলাকার তরুণ চাষিরা শরীফা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। স্থানীয় বাজারে 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শরীফা। ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি 500 টাকার বেশি বিক্রি হয়। শাহজাহান আলী বাদশার শরীফা বাগানে গিয়ে দেখা যায় গাছে থোকায় থোকায় শরীফা ধরে আছে। বিশালে বাগান থেকে শরীফা সংগ্রহ ও বাজারজাত করতে বাছাই ও প্যাকেটজাত করার পাশাপাশি কিছু শ্রমিক বাগান পরিচর্যার কাজ করছেন। শ্রমিক আব্দুর রাজ্জাক জানান, তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। এখন বাগান থেকে ফল সংগ্রহ করেন, এরপর প্যাকেট করে ঢাকায় পাঠাবেন। দীর্ঘদিন ধরে কাম করে এখানে বছর তিনেক মেয়া ভাঙছে আমরা
6 মাস থাকবে এই ফল, আর 6 মাস পরে আসবে। আমরা মেওয়া পাড়ছি, এখন পাড়ি ঢাকায় পাঠিয়ে দেবো। শাহজাহান আলী বাদশাহ বলেন, আমার পেশা ও নেশা কৃষি। আমার বিভিন্ন বাগান ও খামারে 53 ধরনের ফল ফসলের আবাদ করি। এখন ফল চাষের উপর বেশি গুরুত্ব দিয়েছি। এই কৃষি কাজের স্বীকৃতি স্বরূপ আমি তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছি এবং একবার সর্বশেষ কৃষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি AIP নির্বাচিত হয়েছি। এবং আমার নেশা এবং পেশা কৃষি। আমার এই কৃষি আমি প্রায় 53 প্রকার ফল চাষ করি। ঈশ্বরদী উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জাগো নিউজকে বলেন, কৃষক শাহজাহান আলী বাদশাহ 33 বিঘা জমিতে শরীফা ফল চাষ করেছেন। এটি সুস্বাদু ও পুষ্টিকর। এই ফল বাংলাদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করছে। কৃষক বাদশার বাগানে শরীফা ফলের হারভেস্ট শুরু হয়েছে। ফলের দামও ভালো পাচ্ছেন। তার দেখা দেখি অন্যরাও শরীফা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। বর্তমানে বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদা এটা পূরণ করে চলেছেন। আর বাদশা ভাইয়ের খামারে বর্তমানে হারভেস্টিং শুরু হয়ে গেছেন। তিনি দামও ভালো পাচ্ছেন এবং তার দেখা দেখি আরও অনেক কৃষক ভাইয়েরা এই শরীফা ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। অনেকেই শরীফা ফল নামে চিনলেও পর্তুগিজ ভাষায় একে আতা বলা হয়। পর্তুগিজরাই ফলটিকে এ দেশে নিয়ে আসেন। গাছের উচ্চতা প্রায় 8 থেকে 10 মিটার। প্রতিটি ফলের ওজন 100 থেকে 300 গ্রাম পর্যন্ত হয়। শ্বাসের রং সাদা ও ক্রিম ধরনের, মিষ্টি ও সুস্বাদু। চিনির মতোই মিহি দানা থাকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা নিয়মিতভাবে সোনা চোরাচালানে জড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কয়েকটি ঘটনায় ধরা পড়লেও লঘু শাস্তি এবং পুনর্চাকরির সুযোগের কারণে সমস্যার রোধ করা সম্ভব হচ্ছে না, যার ফলে রাষ্ট্রীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিমান কর্তৃপক্ষের দাবি, তারা কেবিন ক্রুদের সোনা চোরাচালান বন্ধ ও শাস্তির বিষয়ে তৎপর। ক্রুদের অপরাধের মাত্রা অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হচ্ছে। মুসা আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বলিউডের দ্য ক্রু সিনেমায় দেখা গিয়েছিল বিমানবালাদের সোনা পাচারের গল্প। দর্শকদের মাতানো সে রহস্যময় কাহিনী এবার যেন বাস্তব রূপ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। প্রতিনিয়ত আকাশপথে সোনা চোরাচালান চক্রে জড়াচ্ছেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা। কিছুদিন পরপরই বিমানবন্দরে সোনা সহ ধরা পড়ছেন তারা। অভিযোগ রয়েছে, একের পর এক কেবিন ক্রু সোনা চোরাচালানে জড়িয়ে পড়ায় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা বেশি আয়ের লোভে গুরুতর এই অপরাধে জড়িয়ে পড়ছেন। বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র জানায়, গেল জানুয়ারিতে সোনার বার সহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন বিমানের কেবিন ক্রু মর্জিনা আক্তার এলিম। গেল বছর 6 অক্টোবর সোনার বার সহ শাহজালাল বিমানবন্দরে ধরা পড়েন কেবিন ক্রু সাদিয়া খানম। গেল 4 আগস্ট সৌদি আরবের রিয়াদ থেকে BG 340 ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিমানের জ্যেষ্ঠ কেবিন ক্রু রুদাবা সুলতানা। এছাড়াও 2023 সালের জুনে 7টি সোনার বার নিয়ে ঢাকায় ফেরার সময় সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে আটক হন বিমানের কেবিন ক্রু জিয়াউল হাসান। 2022 সালের জুনে সৌদি আরবের জেদ্দায় 3 কোটি টাকার সোনা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ ফ্লোরা নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু আটক হন। তবে ধরা পড়লেও লঘু শাস্তি দিয়ে পুনরায় ফেরানো হচ্ছে চাকরিতে। বিমানের দায়সারা শাস্তিতে এ ধরনের অপরাধ থেকে কেবিন ক্রুদের বিরত রাখা যাচ্ছে না। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয় না। কাস্টমস কর্মকর্তারা সোনা জব্দ করে শুধু বিমানে একটি চিঠি দিয়ে বিষয়টি অবগত করেন। পরে বিমান প্রাথমিক তদন্ত করে সত্যতা মিললে বিভাগীয় মামলা করে। এছাড়া অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তে সত্যতা পাওয়া গেলে নামমাত্র শাস্তি দিয়ে অভিযুক্তদের দায় মুক্তি দিয়ে পুনরায় কাজে যোগদানের অনুমতি দিচ্ছে সরকারি সংস্থাটি। তবে বিমান কর্তৃপক্ষের দাবি, তারা কেবিন ক্রুদের সোনা চোরাচালান বন্ধ ও শাস্তির বিষয়ে তৎপর। ক্রুদের অপরাধের মাত্রা অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হচ্ছে, যদিও এর ফলে অনেক কেবিন ক্রু আবারও ফ্লাইটে ওঠার সুযোগ পাচ্ছেন। এই বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শাফিকুর রহমান বলেন, আইন অনুযায়ী কেবিন ক্রুরা কেউ বড় ধরনের অপরাধ করলে তার চাকরি চলে যেতে পারে। আবার কেউ যদি একটি গোলবার নিয়ে আসে, এর জন্য তো তার চাকরি যাওয়ার কথা নয়, তাকে র্যাঙ্ক ডিমোশন করা হয়। এছাড়াও নতুন যারা জয়েন করে তাদের ক্ষেত্রে 1 বছর প্রমোশন ও বেতন বাড়ানো হয় না।
ভবিষ্যতে এগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে তখন কোনো বাধা তাদের দমিয়ে রাখতে পারে না। সোমবার বেলা 11টায় রাজধানীতে আয়োজিত ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কথা জানান তিনি। এর আগে দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 12 তরুণকে ইয়ুথ অ্যাওয়ার্ড 2025 প্রদান করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এ সময় তরুণদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমরা তরুণের শক্তিকে উদযাপন করছি, এটি আমাদের জাতির চালিকা শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এই দেশের ইতিহাস রচনা করেছে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। দুদিনের সফরে কলকাতায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনি কলকাতায় অবস্থান করবেন। এ সময় ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। এর সফরকে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দুদিনের সফরে কলকাতায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে বুধবার তিনি কলকাতায় অবস্থান করবেন। এই সফরে কলকাতা ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়াও উপস্থিত থাকবেন সেনাবাহিনীর 3 শীর্ষ কর্মকর্তা। গত রোববার রাত 10টার দিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় বিমানবন্দর চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। বিমানবন্দরে পা রেখে নিজের গাড়িতে ওঠেন তিনি। বিমানবন্দর থেকে গাড়ি সামান্য এগোতেই তাকে স্বাগত জানান বিজেপির হাজারো কর্মী সমর্থক। ভিড়ের মধ্যে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। এরপরে প্রধানমন্ত্রীর কনভয় কলকাতার রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানেই রাতে অবস্থান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। এই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মহল। গত 1 মাসের মধ্যে এটা প্রধানমন্ত্রীর দ্বিতীয় কলকাতা সফর। এর আগে গত 22 আগস্ট তিনি কলকাতায় মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গত রোববার তিনি আসাম থেকে সরাসরি কলকাতায় পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর 5টি রাজ্য জুড়ে চলছে। এর মধ্যে রয়েছে মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার। তবে রাজনৈতিক মহলের দাবি, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছেন, তাই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো গোপন বৈঠক করবেন নাকি দলের কর্মীদের জন্য নতুন কোনো বিশেষ বার্তা নিয়ে এসেছেন, সেদিকেই এখন সবার নজর। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচে ভারত 7 উইকেটে জয় পেয়েছে। তবে ভারতের জয় ছাপিয়ে আলোচনায় সূর্যা কুমার ইয়াদবের পাকিস্তানের ক্রিকেটারদের সাথে ম্যাচ শুরুর আগে ও শেষে সৌহার্দ্যমূলক হাত মেলানোর সৌজন্যতা না দেখানো নিয়ে এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট দল। তবে ভারতের ব্যাখ্যা, পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতেই এমনটা করেছে তারা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে।